আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যেই নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ থেকে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এবারে অন্য প্রসঙ্গ। জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা সব ধরনের অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীতে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতার শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। স্বাধীনতার পর ৫৪ বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু তার সরকার বিচার প্রক্রিয়াকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। The July Revolution represents our nation's united stand against the injustice ingrained within our social, economic, and political fabric. Indeed, this awakening has come at the tragic cost of thousands of lives, leaving thousands more wounded. Now, we, the living, bear the solemn duty to realize the hopes and aspirations of the martyrdom and the wounded. সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর ৫ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় জনগণ তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে। তাকে জুতার মালা পরিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগের আমলের দায়িত্ব থাকা নুরুল হুদা সহ সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। তার অধীনে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ করে বিএনপি। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হতে পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রোববার রাতে দেয়া বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে সরকার। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। জানানো হয়, মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার রাতে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রফেসর সুকমল বড়ুয়া, জহিরুদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এ সফরের মধ্য দিয়ে দুই দেশে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আমাদের এই সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু
কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। প্রতীক বরাদ্দে বিদ্যমান আইনে কোনো প্রতিবন্ধকতা নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ প্রতীক নেই জনগণের কাছে যেতে চায় এনসিপি। রোববার বিকেলে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিনে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের নেতাকর্মীরা। নিবন্ধন পেতে প্রয়োজনীয় সব কাগজপত্র সহ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দেয় এনসিপির নেতারা। পরে এনসিপির আহ্বায়ক জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করেই আবেদন করেছে দলটি। প্রতিটি উপজেলায় 200 জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা এবং উপজেলায় অফিস নিতে হয়, সেটার অফিসিয়াল চুক্তি লাগে, সেই সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন জেনারেল আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে খসড়া গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র সহ আরও সকল কাগজপত্র আমরা একসাথে সব কিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। এনসিপির প্রত্যাশিত প্রতীক শাপলা বরাদ্দে আইনি প্রতিবন্ধকতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবও দেন এনসিপির আহ্বায়ক। নির্বাচন কমিশনের যে আইন, আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি, আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা এসেছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে, ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতা যাওয়ার প্রত্যাশাও করছে এনসিপি নেতারা। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। এনসিপির পাশাপাশি এদিন 12টিরও বেশি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে তাকে রাজধানীর মণিপুরি পাড়া থেকে গ্রেফতার করা হয়। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সজল মোল্লা নামে এক দিনমজুর গুলিতে নিহতের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও তার বাবা, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 301 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নিহত সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ও জীববৈচিত্র্য রক্ষায় ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে হাউস বোট চলাচল বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। রোববার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমে নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসানের নির্দেশে সুনামগঞ্জের জীববৈচিত্র্যের আধার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অবাধে যত্রতত্র চলাচল করায় মাছের অভয়াশ্রমের ক্ষতি হচ্ছে। এছাড়া বড় বড় হাউস বোট হিজল করচের গাছের সাথে বেঁধে গাছের ক্ষতি সাধনের পাশাপাশি পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র এই হাওরের
মারাত্মক ক্ষতি করছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সফলভাবে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ 2025। ঢাকার মিরপুর ডিওচিএসের সেনা প্রাঙ্গণে দুদিনব্যাপী এই সম্মেলনে ছিল থিম ভিত্তিক সেমিনার, কর্মশালা ও আলোচনা, যেখানে অংশ নেন বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপিও শিল্প দেশের শুধু সম্ভাবনা নয়, এখন সেটির রপ্তানি সক্ষমতা অর্জন করেছে। আগামী দশকে বিপিও খাতকে রপ্তানির মূল চালিকা শক্তিতে পরিণত করতে এখনই নীতি নির্ভর দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। একই সাথে বৈশ্বিক আস্থা অর্জন করে বিশ্বমঞ্চে স্থায়ী অবস্থান তৈরি করতে হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।